বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং এই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু এই জাতির মহানায়ক, আমাদের স্বাধীনতার মহানায়ক। আপনি বলেন আমাকে, তুমি বঙ্গবন্ধুর নাম নিবা না, তাতে কি বঙ্গবন্ধু আমার হৃদয়ে থাকবে না? আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু না, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব, যার বলিয়ান কণ্ঠে স্বাধীন হয়েছে এই বাংলা। যৌবনে 13 বছর কারাবন্দী থেকেছেন এই বাঙালি জাতির মুক্তির জন্য। তবে স্বাধীনতার এই 54 বছরে এসে নব্য রাজাকাররা মুছে ফেলতে চায় সেই ইতিহাস। যে দেখেন, আমি মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি। আমি নিজের চোখে দেখতেছি গতকাল সন্ধ্যার সময় আমাদের 3-4 জন আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে 4-5 জন লোক সকালে ফুল দিতে আসে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে। কেন ভাই এটা হবে কেন? শেখ মুজিবুর রহমানের প্রতি বাঙালি জাতির ভালোবাসা ও সিগ্ধতা আবারও প্রমাণ করেছে তিনি মহান জাতির মহান নেতা। হাজারো সমালোচনার মধ্য দিয়ে সাধারণ জনগণের পাশাপাশি 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ সমর্থকদের মারধরের ঘটনা নিয়ে রাজাকারদের কঠিন হুঙ্কার দিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার জন্যই আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, যার কারণেই আমি আজ স্বাধীন রাষ্ট্রের সেনাপ্রধান। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং এই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আজকে সেনাপ্রধান। এদিকে 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে এক রিক্সা চালক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসলে তাকে মারধর করেছে নব্য রাজাকার বাহিনী। এক পর্যায়ে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ঘটনা জানাজানি হলে পরবর্তীতে ইউনূস প্রশাসন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। প্রশাসনের নাটকীয় এমন ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে, ভাঙা বাড়িতে, ভগ্ন বাড়িতে ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপ ছাড়া তো কিছু নেই। সেখানেই আলোচিত সেই রিক্সাওয়ালার ফুল দিতে আসা খেটে খাওয়া মানুষ, যে রিক্সা চালিয়ে ঢাকা শহরে জীবন নির্বাহ করে, 400 টাকা দিয়ে শাহবাগ থেকে একটা ফুলের তোড়া কিনে সেখানে সুন্দর করে লিখে একটা কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে শ্রদ্ধার বাণী লিখে তার নিজের নাম লিখে ফুলটা দিতে এসেছিল সেই রিক্সাওয়ালা। কিন্তু সেই রিক্সাওয়ালার ভাগ্যে কি হয়েছিল আমরা সবাই জানি। নির্মম প্রহারের শিকার হলেন, মবের শিকার হলেন তিনি, এবং তার ফুল কেড়ে নেওয়া হলো, পায়ের নিচে ফেলে সেগুলো মানে পদপিষ্ট করা হলো, নষ্ট করা হলো। সেই রিক্সাওয়ালা কাঁদলেন, বললেন যে আমি শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণেই এখানে এসেছি। তাকে মবের শিকার হতে হলো, তুমুল মারধর করা হলো এবং অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করলো। অপরাধ কি? সে বঙ্গবন্ধুর বাড়িতে কেন ফুল দিতে এসেছে, এটা একটা অপরাধ, মানে যেন রাষ্ট্রদ্রোহিতার একটা কাজ করেছে। সেই কারণে ধানমন্ডি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে গ্রেপ্তার করে তাকে 2024 সালের যে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আসামি করা হয়েছে। আসামি করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং ভালো খবর যেটা, সেটা হচ্ছে দেশব্যাপী তুমুল জনস্রোত এবং এটা নিয়ে নিন্দা সমালোচনার ঝড় এতটাই বইয়েছিল, আদালত যখন তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দিলেন, তখন সেই সমালোচনার মুখে আজকে আমরা দেখলাম যে ভিন্ন আরেকটা আদালতে তার জামিন দেয়া হলো, তার জামিন মঞ্জুর করা হলো। শুধু কি আদালতের মোটিভ চেঞ্জ হলো, সরকারেরও মোটিভ চেঞ্জ হয়েছে। মজার ব্যাপার হচ্ছে 2 দিন পরে সরকারেরও টনক নড়েছে। তারা ধানমন্ডি থানার ওসির কাছে কৈফিয়ত চেয়েছে যে এই রিক্সাওয়ালাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল। মজার সার্কাস, এমন সার্কাস, এমন মেটিকুলাস সার্কাস আদতে একটা বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস সার্কাস টিমের পক্ষেও করা সম্ভব কিনা সেটা একটা বড় প্রশ্নের ব্যাপার। রিক্সাওয়ালাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল সেই কারণে কৈফিয়ত চাওয়া হলো ধানমন্ডি থানার ওসির কাছে। অথচ সেখানে রাত থেকে শুরু করে সারা দিনব্যাপী যে মব হলো, অনেককে মারধরের শিকার করা হলো, নারী পর্যন্ত মানে রেহাই পেলেন না, মুক্তিযোদ্ধারা রেহাই পেলেন না, সমস্ত কর্মকাণ্ডে পুলিশ
নিষ্ক্রিয় ভূমিকা পালন করলো, সেগুলোর কোনো কৈফিয়তের ব্যাপার আসলো না, কারণ ওইগুলো তো ভাইরাল হয়নি। রিকশাওয়ালার ব্যাপারটা যেহেতু ভাইরাল হয়েছে, সরকার সমালোচনায় পড়েছে, সেই কারণে এখন আদালতে জামিন দেওয়ার পরে এবার সরকার থানার কাছে, ওসির কাছে কৈফিয়ত চাইলো, এবং কৈফিয়ত চাইলো কোথা থেকে? প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। ব্যাপারটা খুবই মজার, এবং সেই মজার ব্যাপারটা নিয়েই এই ভিডিও। বলছিলাম ধানমন্ডি 32-এ গ্রেপ্তার হওয়া রিকশাওয়ালা, তার কারাগারে যাওয়া, অতঃপর আজকে জামিন এবং সরকারের ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া, এই একের পর এক নাটক আমরা দেখলাম। এবং এই নাটকগুলো যখন দেখছি তখন প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আজকেই একটা টক শোতে, এই ভিডিওটা যখন করছি তখনও সেই টক শোটা লাইভ চলছে একটা টেলিভিশন চ্যানেলে, সেই টক শোতে তিনি বললেন যে 15 আগস্টে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ ছিল না। যে বিধিনিষেধ ছিল সেটা হচ্ছে যে একটা মানে আমাদের কাছে একটা সতর্কবার্তা ছিল যে 15 আগস্টকে কেন্দ্র করে নাশকতা হতে পারে, সেই নাশকতা যেন না হয় সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ ছিল, তাদেরকে সজাগ থাকতে বলা হয়েছে। অথচ তিনি কিন্তু এই উত্তর দিতে পারেননি 15 আগস্টে 32 নম্বরে যা হলো সেটা কেন হলো, সেটা কেন সরকার হতে দিল, সেখানে সারা রাত সারা দিন ব্যাপী মব হলো, এটার মানে নীরব পৃষ্ঠপোষকতা কেন সরকার দিল। তিনি অস্বীকার করেছেন যে সরকার এই কর্মকাণ্ডের কোনো পৃষ্ঠপোষকতা দেয়নি। আবার কালচারাল ফ্যাসিস্ট বলে 15 আগস্টে শোক জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হলো সেটাও সরকার নীরবে মানে দেখলো দর্শকের মতো, সেখানেও সরকার কোনো পদক্ষেপ নিল না। সেখানেও তিনি বলছেন যে এটা তো রাজনৈতিক দলের, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড, সেখানে সরকারের কিছু করার নেই। ব্যাপারটা যদি সরকারের আঁতে ঘা লাগার মতো হতো তাহলে কি সরকার নীরব থাকতো? নীরব থাকতো না। সরকার পদক্ষেপ নিত, প্রয়োজনে জলকামান ছুটতো, প্রয়োজনে লাঠিচার্জ করতো, টিয়ার সেল ছুটতো, যে ঘটনাগুলো আমরা এর আগে বিভিন্নভাবে দেখেছি। কারো উপরে আশীর্বাদের বৃষ্টি নেমে আসে, কৃত্রিম বৃষ্টি, আর কারো উপরে লাঠিচার্জ নেমে আসে, এই দ্বিচারিতা আমরা সরকারের দেখেছি। এখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে ব্যাপারটা করা হলো এটাকে এক ধরনের সার্কাসই বলা যায়। ডেইলি স্টার এই খবরটা দিয়েছে, খবরের শিরোনামটা আপনারা দেখেন, সেখানে বলা হচ্ছে ধানমন্ডি 32 থেকে রিকশা চালক আজিজুর গ্রেপ্তারে ওসির কাছে ব্যাখ্যা তলব। ব্যাখ্যা চাওয়া হয়েছে যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশকে ওই ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে ডিএমপিকে। কেন খতিয়ে দেখতে বলা হয়েছে? কারণ ওই ওসি 15 আগস্টে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা এখানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির নির্দেশনা অনুযায়ী কাজ করছি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি পুলিশকে যে নির্দেশনা দিতে পারেন না, কোনোভাবেই পুলিশকে তিনি হ্যান্ডেল করতে পারেন না, পুলিশের উপরে কর্তৃত্ব স্থাপন করতে পারেন না, এটাই তো নিয়ম। পরবর্তীতে প্রেস সেক্রেটারি দেখলেন যে এ তো বিপদ, তখন তিনি আর একটা বিবৃতি দিয়ে অস্বীকার করলেন যে আমি কেন নির্দেশনা দিতে যাব, আমি নির্দেশনা দেয়ার কে। সম্ভবত প্রেস সেক্রেটারি সেটাতেই খেপেছেন এবং এই ওসির সাম্প্রতিক বক্তব্যে কোনো ধরনের মানে সমস্যা আছে কিনা, যেটা বলা হচ্ছে অসঙ্গতি আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে, নিশ্চিত করে ওইটার ব্যাপারেই ইঙ্গিত করা হয়েছে। একই সঙ্গে আজিজুরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির তদন্ত দ্রুত শেষ করে ফৌজদারি কার্যবিধির সংশোধিত 173 এ ধারা অনুযায়ী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কি তদন্ত করবে? এই রিকশাওয়ালা আজিজুর, এই ছেলেটা ধানমন্ডিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছিল এবং তার প্রতি যা হয়েছে তার বিচার না করে তাকে মারধর করা হলো, গণপিটুনি দেওয়া হলো। যারা গণপিটুনি দিল তাদেরকে গ্রেপ্তার না করে পুলিশ রিকশাওয়ালাকে গ্রেপ্তার করেছে এবং 1 বছর আগের একটা অদ্ভুতুড়ে মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সরকার এখন ব্যাখ্যা চাইছে। সরকারের তো উচিত, মানে যদি এর সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা না থাকে তাহলে এই কর্মকাণ্ডের জন্য তাকে জোর করে পুরনো মামলায় ফাঁসিয়ে দিয়ে আদালতে যাওয়া, একদিন জেল খাটানোর জন্য এই ওসিকে তো চাকরি থেকে বরখাস্ত করা উচিত। এই পুলিশ যারা এই কর্মকাণ্ড করেছে তাদের সবারই চাকরি চলে যাওয়া উচিত। অথচ সরকার এখন নাটক করে ব্যাখ্যা চাইছে। এর আগে 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে, যেটা জানেন, পরদিন তাকে আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে প্রেরণ করেন। একদিনের মাথায় আজকে তার জামিন হয়, ভিন্ন আদালতে জামিন হয়। মামলার এজাহার থেকে যেটা জানা যাচ্ছে, গত বছরের 4 আগস্ট গণঅভ্যুত্থানের সময় মামলার বাদী আরিফুল ইসলাম একটি মিছিলে অংশ নিয়েছিলেন। সেখানেই সে মিছিলে আহত হন এবং 2 এপ্রিল ধানমন্ডি থানায় তিনি মামলা করেন। সেই মামলাতেই এই আজিজেরকে মানে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
সেই মামলায় অজ্ঞাত যে আসামি, চার্জশিটভুক্ত আসামি তো হওয়ার প্রশ্নই আসে না, অজ্ঞাত আসামির তালিকায় আজিজুরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং মামলার মূল যে মামলা 326, 323, 307 যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো কিন্তু জামিন অযোগ্য, চার্জশিট না যাওয়া পর্যন্ত জামিন পাওয়ার কথা নয়। কিন্তু যেহেতু এজাহারে এই আজিজুরের নাম নেই সেহেতু পরবর্তী মানে প্রথমেই তো আদালতের ভাবনার দরকার ছিল যে যেহেতু এজাহারে তার নাম নেই সেহেতু সে জামিন অযোগ্য ধারার ব্যাপারে তিনি পড়েন না, সেই কারণে তার জামিন হওয়া তার অধিকার, কিন্তু সেটা হয়নি প্রথম দিন এবং নিশ্চিত করেই সেখানে সরকারের নির্দেশনা ছিল। পরদিন যখন সমালোচনা কোনোভাবেই আটকানো যাচ্ছিল না, সরকারকে নাজেহাল হতে হয়েছে শুধুমাত্র এই একটা ঘটনার জন্য এবং পরবর্তীতে এই ঘটনাটা একটু ধামাচাপা পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কালচারাল ফ্যাসিস্ট নামে যে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তিরা যে কর্মকাণ্ডগুলো করেছে সেই আলোচনাটা এত বেশি সামনে এসেছিল যে এই আজিজুরের এই ঘটনাটা অনেকটা একটু পেছনে পড়ে গিয়েছিল। আবার আজকে জামিন এবং সরকারের এই পদক্ষেপ আবার সামনে নিয়ে আসলো। এখন প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে বলছে যে সরকার ব্যাখ্যা চেয়েছে এবং এই ওসির সাম্প্রতিক বক্তব্যে অসঙ্গতি আছে কিনা সেটা জানতে বলেছে, এটা কি আজিজুরের গ্রেপ্তারকে কেন্দ্র করে ব্যাখ্যা চাওয়া নাকি মূলত এই ওসি তিনি যে বলেছিলেন যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির নির্দেশনা অনুযায়ী 15 নম্বরে আমরা কাজ করছি এবং এই পুরো দায়টা 15 নম্বরে ধানমন্ডি 32 নম্বরে 15 আগস্ট 32 নম্বরে যে ঘটনাগুলো ঘটলো এই পুরো দায়টা যে প্রেস সেক্রেটারির উপরে চলে গেল সেখান থেকে বাঁচতেই তিনি মূলত এই কাজটা করিয়েছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন। সব মিলিয়ে আমার মনে হয় যে কোনোভাবেই তার কর্মকাণ্ড কথাবার্তা কোনো কিছু দিয়েই বিতর্কের বাইরে কেন যেন শফিকুল আলম যেতে পারছেন না, যেটা তার কাছ থেকে এই কর্মকাণ্ডগুলো আদতেও প্রত্যাশিত নয়। কারণ তার মতো আন্তর্জাতিক মানের একজন সাংবাদিক, তিনি তার কথার লাগাম রাখবেন, কথাবার্তা ভেবেচিন্তে বলবেন, কর্মকাণ্ড ভেবেচিন্তে বলবেন, এমন কোনো কথা বলবেন না যেন তিনি নিজে কি বলে যে এক ধরনের বিতর্ক জন্ম দেন কিংবা সরকারকে বিতর্কের মধ্যে ফেলেন, সেটাই তো তার কাজ হওয়া উচিত। কিন্তু আমরা দুঃখজনকভাবে হলেও দেখছি যে ব্যাপারটা আসলে মিলছে না। একজন প্রেস সেক্রেটারির শুধুমাত্র কর্মকাণ্ড হওয়ার কথা, তিনি যার প্রেস সেক্রেটারি অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার তথ্যগুলো জনগণকে গণমাধ্যমকে জানানো, এটাই তার কর্মকাণ্ড। কিন্তু শফিকুল আলম বাংলাদেশের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তিনি নাক গলাতে চান না, যে বিষয়ে তিনি কথা বলতে চান না, সেটা করতে গিয়েই সব কিছু আমার মনে হয় যে গুলিয়ে ফেলেন এবং কখনো কখনো মনে হয় যে অনেক বেশি রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ছেন তিনি, অনেক বেশি রাজনৈতিক কথা বলে ফেলছেন তিনি, যেটা ওই অবস্থান থেকে কোনোভাবেই প্রত্যাশিত নয়, বিশেষ করে তার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা একজন সাংবাদিকের জন্য তো নয়। দর্শক, আপনার মতামত কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের।